তো গতকাল হনুমান জয়ন্তীর দিন এই বছরের সবথেকে মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম রামায়ণের একটা গ্লিমস লঞ্চ হয়ে গেল। গ্লিমসটা টোটালটাই ছিল পুরো ভগবান শ্রী রামের ওপরে বেসড। আর গ্লিমস লঞ্চ হওয়ার পরেই পুরো সোশ্যাল মিডিয়া দুটো সেকশনে ডিভাইড হয়ে গেছে। একটা পার্ট বলছে যে এটা ভালো ছিল, দ্যাট ওয়াজ নাইস, বাট অন্যদিকে আরেকটা সেকশন বলছে যে তাদের খুব একটা ভালো লাগেনি এবং তারা বলছে যে এখানে হয়তো অনেক জায়গাতে এআই এর ইউজ হয়েছে এবং ভিএফএক্স কোয়ালিটি ভালো ছিল না, তাই তাদেরকে ভালো লাগেনি এবং তারা এই গ্লিমসটাকে বারাণসীর সঙ্গে তুলনা কম্পেয়ার করছে এবং সেখানে জাজ করার চেষ্টা করছে। আর আমি কালকে থেকে আজ পর্যন্ত দেখছি মানে জাজ শুধুমাত্র জাজই না, মানে রীতিমতো খারাপ বলা শুরু করে দিয়েছে পুরো রামায়ণের গ্লিমসটাকে। তো কেন হচ্ছে কি হচ্ছে সব নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব, পুরো গ্লিমসটা ব্রেকডাউন করার চেষ্টা করব, সব যেগুলো হিডেন ডিটেলস আছে ওগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখছো মিডিয়া মোমেন্টস, আমি তোমাদের সঙ্গে রয়েছি সমিত। তো চলো শুরু করা যাক। তো পুরো গ্লিমসটি ছিল 2 মিনিট 38 সেকেন্ড এবং গ্লিমসটি শুরু হয় বরফের এলাকার একটি ওয়ার সিন দিয়ে, যেখানে আকাশ থেকে একজন পার্সনকে মাটিতে ছিটকে পড়তে দেখা যায় এবং একটি বিশাল একটি দানবকে এখানে দেখানো হয়। আর যদি ভিএফএক্স কোয়ালিটি বলি, ভিএফএক্স কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, আর একটু আরও পলিশের দরকার, এরকম যে ডিটেলি বলেও ফিল হয়। আর তারপরেই ভগবান শ্রীরামের একটি সিলুয়েট একটি শট দেখানো হয়, যেটা সত্যি খুব দারুণ ছিল এবং আমার তো পার্সোনালি সেই খুবই ভালো লেগেছে আর একদম ওয়ালপেপার মেটেরিয়াল একদম। এরপরে নেক্সট শটটি আসে শ্রীরামচন্দ্রের অযোধ্যাবাসীদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার, এবং যেখানে অযোধ্যাবাসী তার উপরে ফুল বর্ষণ করছিল এবং পুরো যে সিনের যে কালার টোনটা অনেকটা ভাইব্রেন্ট কালার ছিল এবং এই সিনটাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে কি এআই মেড বলে অনেকে বলছে। তো এই ব্যাপারে আমি সবার একদম লাস্টে গিয়ে কথা বলবো। তার পরের শহরটি কোনো একটা বনের মধ্যে শ্রীরামচন্দ্রের সঙ্গে কোনো একটা দানবের এনকাউন্টারের কোনো একটা সিন দেখানো হয়। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা কোন দানব হতে পারে, বাট পুরো দানবটার পুরো সারা গায়ের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে অনেক ক্ষত রয়েছে এরকম দেখা যায়। দেন আমাদের অযোধ্যার রাজপ্রাসাদের রাজসভার যে ভেতরের যে শট সেটা দেখানো হয়। পুরো শটটি একদম ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করা, দেখতে খুব ভালো মনে হয়। আমরা সেখানে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণকে গেরুয়া পোশাকে দেখতে পারি সেই রাজসভায়। তার অর্থাৎ এর মানে হচ্ছে তারা বনবাসে যাওয়ার আগে তাদের যে অন্তিম বিদায় সেটা তারা জানাতে এসেছে। আর তার পরের শটটি এত সুন্দর আর এত ইমোশনাল, মেবি আমার সব থেকে ফেভারিট সিন, যখন রাতের বেলা প্রজারা, অযোধ্যাবাসীরা নিজের রাজা, নিজের ভগবানের থেকে এক দীর্ঘকালীন বিচ্ছেদের আগে তাদের দেখার জন্য আকুলতার সঙ্গে সবাই একসঙ্গে জড়ো হচ্ছে। আর সেই ওভারভিউ শট যেখানে রামচন্দ্র রথের চারপাশে সমস্ত প্রজারা তাদেরকে ঘিরে রয়েছে, সেটা তো আরও দারুণ শট। পুরো গ্লিমসে বেশ কিছু জায়গাতে অনেক ওয়াইড অ্যাঙ্গেল শট ইউজ করা হয়েছে এবং এটা অবভিয়াসলি মেকার্সরা তাদের যে সেই ম্যাসিভনেস, তাদের যে পুরো স্কেল সেটাকে দেখানোর জন্য এটাকে ইউজ করেছে। অ্যান্ড তারপরে রণবীর কাপুরের অ্যাজ এ রাম হিসাবে ফার্স্ট টাইম ফুল লুক একেবারে রিভিল হতে দেখা যায়। রণবীর কাপুর অ্যাজ এ রামের ক্যারেক্টারটা অনেকটা ভালোভাবে পুল আপ করতে পারবে বলে আমার ধারণা, কারণ তার নেক্সট শটে একটা দেখানো হয় যে রামচন্দ্র হাত জোড় করে আছে এবং তার চোখের এবং ফেসের যে একটা কামনেস, একটা যে একটা তেজ ভাব, সেটা ভালোভাবেই মানে রিজেম্বল করে মানে রণবীর কাপুরের সেই ফেসের সঙ্গে রামচন্দ্রের। তো আমার মনে হয় তো ভালোভাবে পুল আপ করতে পারবে। আর আমাদের রণবীর কাপুর ভালো একটা খুব দারুণ অ্যাক্টর, তো তার 100% দিতে সে কোনো রকম খামতি রাখবে না, সে তার 100% পুরো এফোর্ট দিয়ে পুরো জান লাগিয়ে দেবে পুরো একদম রোলটাতে। এরপরে একটি সিন দেখানো হয়, একটি ঝড়, একটি স্টর্মের একটা সিন, যার মধ্যে দিয়ে রামচন্দ্র মানে যেতে থাকে। আর সেটা আমার পার্সোনালি খুব একটা ভালো মনে হয়নি, মানে পুরো ট্রেলার, পুরো গ্লিমসের সব থেকে মানে উইক যদি কোনো সিন যদি আমি বলি তাহলে আমার ওটাই মনে হয়েছে। খুবই আনপলিশ, খুবই সিজিআই ভিএফএক্স একদম ঠিকঠাকভাবে করাই হয়নি এরকম বলে ফিল হয়। তো ওটা আমার খুব একটা ভালো লাগেনি। আর তার নেক্সটেই আরেকটা সিন হয় যেখানে হচ্ছে একটি ডিমনের সঙ্গে রামচন্দ্রের একটি ফাইট সিকোয়েন্স দেখা যায় যেটা একটা রাতের বেলার সিন, একটি ফরেস্টের মধ্যে, যেখানে আরেকটা সম্ভবত আমার মনে হয় যেটা যে ঋষি বিশ্বামিত্র মুনির তাদেরকে মানে এরকম হয় আর কি, ঋষি বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে আর কি যে রাজা হওয়ার আগেই তাদেরকে ডাকে, কারণ তাদের এখানে তারকা নামে একটি রাক্ষসী খুব উৎপাত পাচ্ছিল, তো তাই সেই তারকা রাক্ষসীকে বধ করার জন্য সে ডাকে। তো আমার মনে হয় যে সেই সিনটাই হবে। বাট আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে মানে যে ডিমন্সগুলোকে দেখানো হয়েছে না, সে একদম গ্লিমসের একদম যদি ফার্স্টেই বলো কিংবা মাঝখানে সেই যে ফরেস্টের মধ্যে বলো কিংবা যে তারকা
যে তাদের যে ডিমানিক যে ক্যারেক্টার ডিজাইন, মানে ডিজাইনের যে চয়েসটা, সেটা আমার অনেকটা ওয়েস্টার্নাইজ মনে হয়েছে। অনেক ওয়েস্টার্ন মুভিজ কিংবা সিরিজের মধ্যে এরকম দেখানো হয়, এরকম টাইপের ডিমান্সগুলো দেখানো হয়। আমি একটি সিরিজের নাম নিতে পারবো, ধরুন লর্ড অফ দ্য রিংস, যেরকম দেখানো হয়েছে, তো এরকম টাইপের মনে হচ্ছে। এখন আমার এটা মনে হয় যে এরকম হতেও পারে যে তারা যেহেতু ওয়েস্টার্ন মানে লোকদেরই বেশি আর কি টার্গেট করছে, তা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে, তো এই জন্য একটা হতে পারে। বাট আমার পার্সোনালি মনে হয় যে মানে এরকম না করে অ্যাজ ইউজুয়াল যেরকম মানে আমরা দেখে আসছি আর কি, সেরকম করলে বেশি করে ভালো হতো। তো তার পরের সিনে আমরা দেখতে পারি শ্রী রামচন্দ্রের দিকে আসতে থাকা একটি এক্সকে তিনি ধরে ফেলেন, এবং সেই এক্সটি আর কারণে ভগবান পরশুরামের। তো আমরা যদি বাল্মীকি রামায়ণের আমরা যদি এই ফ্যাক্টর নিয়ে যদি আলোচনা করি, তো আমরা সাধারণত সিরিয়ালে কী দেখি, আমরা সাধারণত কোনো টিভি সিরিজ কিংবা যেগুলো আর কি রামায়ণ সাগর সিরিজ হয়েছে, ওগুলোতে আমরা দেখতে পারি যে ভগবান পরশুরাম তখন অ্যাপেয়ার হন যখন মাতা সীতাকে বিয়ে করার জন্য ভগবান শ্রীরাম হরধনুকে ভঙ্গ করে, তো সেই রাজসভায় তিনি উপস্থিত হন। বাট অ্যাকচুয়াল যে বাল্মীকি রামায়ণ থাকে সেখানে এমনটা হয় না। তো বাল্মীকি রামায়ণে মাতা সীতাকে শ্রীরামচন্দ্র বিয়ে করে যখন নিজের অযোধ্যাতে যখন ফেরার পথে যখন ফিরে যেতে থাকেন, তখন মাঝখানে পরশুরামের সঙ্গে তার ভেট হয়, এবং তিনি যখন জানতে পারেন যে তিনিও স্বয়ং শ্রীরামচন্দ্র স্বয়ং নারায়ণের অবতার, তো তখন তার সঙ্গে ভেট করে তাকে প্রণাম করে তিনি সেখান থেকে মানে প্রস্থান করেন। আর তার পরের সিনে রাম এবং লক্ষ্মণকে আমরা একটি চিতার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, এবং চিতাটি সাইজ একদম ম্যাসিভ সাইজ। তো বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না এটা কার চিতা হতে পারে। তো এটা সেই জটায়ুর চিতা, যখন হচ্ছে জটায়ু মানে মাতা সীতার হরণের সময় জটায়ু যখন মাতা সীতাকে বাধা দিচ্ছিল, তখন রাবণ জটায়ুর একটি দানা কেটে দেয় এবং সে যখন নিচ থেকে পড়ে যায় তো মারা যায়। তো এটা প্রবাবলি সেই সিনটাই হবে যখন রামচন্দ্র সেই জটায়ু মৃতদেহ সৎকার করছে, তো সেই সিনটা এটা হবে। অ্যান্ড দেন আমরা পুরো গ্লিমসের মধ্যে প্রথমবার একটু সংলাপ শুনতে পাই, কে যেন ডাকছে রাম বলে। তো এখানে একটি ফ্যাক্ট রয়েছে যে আমার প্রথমে শুনে মনে হয় যে এটা হয়তো হনুমানজি ডাকছিল, কিন্তু পরে আমি রিয়েলাইজ করতে পারি যে না, সেটা ছিল না। আর এই সম্পর্কে একটা ফ্যাক্ট আমাদেরকে তাদের জানিয়ে রাখি যে ভগবান রাম যখন শ্রীরামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়, তো তার প্রজারা তাদের কাছ থেকে এতই ভালোবাসত যে তারা মানে চাইছিলই না যে তারা সে বনবাসে যায়। তো তারাও তাদের মানে সঙ্গ নিতে শুরু করে, এবং এরকম করতে করতে তারা যখন নদীর সামনে এসে পৌঁছয়, তো রাত্রেবেলাতে তারা যখন ঘুমিয়ে পড়ে, শ্রীরামচন্দ্র মাতা সীতা সহকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তো রামচন্দ্র তাদের সেই ঘুমন্ত অবস্থাতেই তাদের সেখান থেকে লুকিয়ে সেখান থেকে আর কি মানে নৌকায় চড়ে বাড়ি দেয়। আর এই সিনটা সম্ভবত সেই সিনটাই হবে যেখানে হচ্ছে আমরা দেখি যে নৌকার মধ্যে শ্রীরামচন্দ্র মাতা সীতা লক্ষ্মণ বসে আছে, এবং পিছন থেকে যে ডাকটি আমরা শুনতে পাই সেটা আর কেউ নেই, তার পিতা রাজা দশরথের যখন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, তখনকার সেই ডাক, যে নিজের ছেলেকে আর্তনাদ করে ডাকছিলেন যে রাম বলে। আর সবার এন্ডে আমরা রাবণের পেছন থেকে হেঁটে যাওয়ার একটু শর্ট দেখতে পাই, বাট এখানে ইয়াসের কোনো ফেস রিভিল করে না, আর সেটা মেক সেন্স করে, কারণ এখনও পর্যন্ত অনেক দেরি রয়েছে, এখনও পর্যন্ত আরও ফিল্ম তারা চলে আসা বাকি। আর এই ফার্স্ট পার্টে ইয়াসের মানে রাবণের আর কি সেরকম কোনো স্ক্রিন টাইমও খুব একটা নেই, তো এটা মেক সেন্স করে। আর একদম লাস্টের এন্ডে একদম যে পুষ্পক বিমান যেটা দেখানো পয়সা, ওটা মানে দারুণ ছিল, মানে এটা দেখে মানে পুরো মুভি একটা যে এবার পুরো স্কেল পুরো গ্র্যান্ডনেস সেটা একদম ফিল হয়। আর মানে আমার দেখে খুব ভালো লেগেছে যে পুষ্পক বিমানটি মানে বাল্মীকি রামায়ণে যেরকমটা মানে বর্ণিত রয়েছে, যেরকম ডিসক্রিপশন যেরকম দেওয়া হয়েছে, মানে তারা অনেকটা সেরকমই মানে তৈরি করেছে, মানে ডিজাইনটাও এরকম, তো আমার সেটা দেখে খুবই ভালো লেগেছে। আর এই শুধু সিনটি নয়, পুরো মুভিটি বাল্মীকি রামায়ণের উপরে বেস করে বানানো। আমরা টিভি সিরিজে সাধারণত রামচরিতমানস কিংবা অন্য কোনো রেফারেন্স রামায়ণের রেফারেন্স থেকে কিছু কিছু জিনিস চেয়ে তারপরে সেটা বানানো, বাট এখানে যে এই মুভিটা পুরোটাই যে বাল্মীকি রামায়ণ, যে মেইন যে বাল্মীকি রামায়ণ সেটার উপরে বেস করে পুরোটা শ্যুট করে। এখন পয়েন্টে আসি যে এই সোশ্যাল মিডিয়াতে এবং লোকজনের মধ্যে যে এত যে ক্রিটিসিজম এই মানে গ্লিমসটাকে নিয়ে, এই যে এত এআই, তারপর ভিএফএক্স কোয়ালিটি ভালো না, কিংবা এটা এআই দিয়ে ইউজ করেছে, এআই করেছে, এবং যে ব্যাড খুব একটা ভালো লাগেনি, একটা ব্যাড ইমপ্রেশন, এই যে নেগেটিভ যে প্রমোশন, নেগেটিভ যে পিয়ার যেটা হচ্ছে, তো সেটার ব্যাপারে। তো প্রথমেই আমি একটা সিনে আসি যেখানে হচ্ছে আমি বলছিলাম যে রামচন্দ্র যে অযোধ্যাবাসীদের মধ্যে দিয়ে যেখানে হেঁটে যাচ্ছে,
তো সেখানে সেই সিনটাকে সবাই আর কি এআই বলে বলছে যে এই সিনটা তো এআই মনে হচ্ছে, অনেকটা ভাইব্রেন্ট কালার। তো ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে যে মানে আমরা এআই ইউজ করতে করতে আমাদের মাথার মধ্যে এআই এর একটা এতটা ইমপ্রিন্ট এভাবে আমাদের চেপে গেছে যে মানে কোনো কিছু দেখলে পরে, কোনো কিছু ভালো পারফেক্ট কোনো কিছু দেখলে কিংবা কোনো যেরকম এআইতে যেরকম পিকচারগুলো কিংবা ভিডিওগুলো একটু ভাইব্রেন্ট কালারের এরকম হয়, তো ওরকম কোনো কিছু দেখলে পরে আমাদের ওটা এআই বলে মনে হয়। বাট সেই সিনটা একেবারে এআই ছিল না, একদম প্র্যাকটিক্যাল একদম শ্যুট করা। তো আর এখানে দুটো শর্ট ছিল, যেখানে হচ্ছে এরকম মনে হতে পারে যেখানে দুটো শর্ট ছিল, যে প্রথম শর্টটাতে যে মানে কিছুটা যাওয়ার পর যেই মানুষগুলোকে দেখানো হয়, সেকেন্ড শর্টেও সেই মানুষগুলোকে আবার রিপিট করা হয়। তো এটা আর কোনো কিছুই না, এখানে দুটো শর্ট পরপর নেওয়া হয়েছিল, তো এই দুটো শর্টকে পরপর রাখা হয়েছে বলে এরকম মনে হচ্ছে। আর মানুষ এটাকে এআই ঠেই কত কিছু বলে মানে জাস্ট ইয়ে করে দিচ্ছে। আরেকটি সিন যেখানে রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় যে একটি গোল্ডেন রথের চাকাকে দেখানো হয়, তো এটিকে অনেকে এআই বলে বলছিল যে এটি এআই দিয়ে বানানো। বাট তোমরা যদি ঠিকঠাক মতো করে রথের চাকাটাকে যদি দেখো যে পুরো যে স্ট্রাকচার এটা কীভাবে তৈরি করা, সেখানে তোমরা না হাতে বানানো মানে কোনো জিনিসকে যখন হাতে বানানো হয় সেটার যে কিছু স্ট্রাকচারাল যে কিছু ড্যাম কিংবা কিছু যে কিছু স্ট্রাকচারাল যে কিছু জিনিসপত্র, ওই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো এইটাও মানে এআইতে বানানো না। মেন ব্যাপারটা হচ্ছে যে এআই এর লেভেল, এআই এর কোয়ালিটি এখন বর্তমানে এতটা হাই হয়ে গেছে, আমরা কোনো ভিডিও কিংবা কোনো ছবিকে যদি এরকম যদি দেখি যে সেটা খুবই পলিশ লাগছে, খুব ভাইব্রেন্ট কালার ফিল দিচ্ছে, কিংবা কোনো খুব একটা যে মানে রিয়েল জিনিসের যে মেইন যে একটা রনেস যেটা থাকে সেটা যদি সেখানে থাকছে না, খুব বেশি একদম পলিশড মনে হচ্ছে, তো আমরা সেটাকেই এআই বলে মানে মেনে নিই আর কি, ভাবি যে এটা মানে এআই দিয়ে তৈরি করা। বাট ব্যাপারটা এরকম না, যে আমাদের ব্যাপারটা বোঝা উচিত যে একজন মানে মেইন যে আর্টিস্ট, যে ভিএফএক্স আর্টিস্ট, তার প্রচুর পরিমাণ সময়, প্রচুর পরিমাণ ধৈর্য আর মানে অনেক টাকাও মানে ব্যবহৃত হয় এই ভিএফএক্স করার সময়। তো একজন মানে কোনো কিছুকে দেখেই সেটাকে মানে এআই বলে একদম আখ্যা দিয়ে দেওয়া, এটা সেই আর্টিস্টের পক্ষে সেটা একটা অপমান। তো সেটা আমাদের থেকে বোঝা উচিত। আর অবশ্যই খামতি অনেক দিক দিয়ে রয়েছে। একদিকে যেরকম খুবই সুন্দর সুন্দর বিউটিফুল যেরকম শর্টস রয়েছে, সেরকম অনেক দিকেই খুব ভিএফএক্স অবভিয়াস বোঝা যায় অনেক খারাপ এরকম জিনিসপত্র রয়েছে। যেরকম তোমরা ওয়ারের সিন, একটা যে ফার্স্টে যে ওয়ারের সিন সেটা যদি ধরে নাও, কিংবা যে ডিমনগুলো দেখানো হয়েছে তাদের যে ক্যারেক্টার, যে ক্রিয়েটিভ যে ডিজাইন, যে ক্যারেক্টার ডিজাইন যেরকম করা হয়েছে সেটা, কিংবা কোনো ওই যে ফরেস্টের সিনটা, তারপরে তোমার ওয়াটারফলের সিনটা, তো এগুলো দেখলে পরে না মানে তোমরা ফিল হবে যে হ্যাঁ, যে ভিএফএক্সের উপরে এখনো পর্যন্ত অনেক কাজ করা বাকি, এখনও অনেকটাই পলিশ নয়। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো আরও ইমপ্রুভ করা সম্ভব। এখনও 6-7 মাস এখনও পর্যন্ত বাকি আছে মুভি আসতে আসতে, এখনও পর্যন্ত অনেকটা কাজ করা যেতেই পারে এর উপরে, আর কাজ করা গেলে পরে একটা অনেকটাই পুল আপ করতে পারবে। তো এখনই এটাকে ফার্স্টে যে এখন বর্তমানে মাত্র গ্লিমস এসছে, ট্রেলারও আসেনি, তো এখনই এটাকে জাজ করা উচিত না। আর আমি এটাও বুঝতে পারছি যে সবাই এত ক্রিটিসাইজ কেন করছে, এটা এত ক্রিটিসাইজ করার কারণটা কি, দুটো পার্ট মিলে টোটাল 4,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে সিনেমাটার উপরে। আর মানে এটা ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় একটা বাজেট, সব থেকে বিশাল বাজেটের ফিল্ম তৈরি হতে চলেছে। তো এই জন্যই মানে সবাই চাইছে যে মানে 1%-এর জন্য যাতে কোনো মানে খামতি যেতে না থাকে। আর স্পেশালি এই রামায়ণের মতো সিনেমার কাছ থেকে, যেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই না, যেটা এখন বর্তমানে এই সিনেমাটা পুরো গ্লোবালি, পুরো ইন্ডিয়াকে গ্লোবাল লেভেলে রিপ্রেজেন্ট করছে। তো কেউই চাইছে না যাতে এখানে 1%, 0.01%ও যাতে কোনো যাতে খামি না থাকে, সবাই চাইছে। তো এটাই মেন কারণ। তো যাই হোক, দেখা যাক। এখনও পর্যন্ত সিনেমা আসতে এখনও পর্যন্ত অনেকটা দিন দেরি আছে, এখন 6-7 মাস বাকি। তো আশা করি ততদিন পর্যন্ত মেকার যারা আছে তারা সব কিছু যেগুলো খামতি আছে সেগুলোকে ঠিকঠাক করে ফেলবে। কারণ আর যাই হোক, আরেকটা আদিপুরুষ আমরা কেউই আর অ্যাফোর্ড করতে পারবো না। সো হোপ ফর দ্য বেস্ট। তো এই ছিল আজকের ব্রেকডাউন। তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই।